গল্প ফেলে আসা দিন। লেখিকা সাথী। বিয়ের 2 মাস পর জানতে পারি আমার শ্বশুর মশাইয়ের প্রথম স্ত্রী আমার মা। আমার স্বামী চাকরি চলে যাওয়ায় সংসার থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রেমের বিয়ে, তাই মায়ের সাথে 2 মাস কথা হয়নি। মা আজকে আমার অবস্থা জানতে পেরে 2 মাসের অভিমান ছেড়ে প্রথমবারের মতো এখানে এসেছে। এসে শ্বশুর আর শাশুড়ির সাথে ঝামেলা শুরু করেছে। আমি জানতাম না মা এসেছে। শব্দ শুনে নিচে যাওয়ার উদ্দেশ্যে নামছিলাম, তখন শুনতে পেয়েছি মায়ের প্রথম স্বামী আমার শ্বশুর। তারা একে অপরকে ভালো করে চিনে। কথাগুলো কানে ঢোকার পর মুহূর্তেই যেন মাথার ভেতর কিছু ভেঙে চুরমার হয়ে গেল। বুকের ভেতর ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এখন শুধু অপেক্ষা করছি কখন আবির আসবে আর আমি এই ভয়ঙ্কর সত্যিটা ওকে বলবো। এমনিতে সারাদিন শাশুড়ির খেচাল শুনতে শুনতে হাঁপিয়ে গেছি। কি রে মেহের, এইভাবে ঘরে পায়চারি করছিস কেন? কিছু কি হয়েছে? হঠাৎ মায়ের কণ্ঠে চমকে উঠলাম। বুকের ভেতরটা কেঁপে উঠল। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম যাতে মা কিছু বুঝতে না পারে। আপাতত মাকে কিছু বলতে চাই না। বিষয়টা আগে আবিরকে বলতে হবে ভেবে আমি কিছু না জানার মতো করে জবাব দিলাম, না মা, কিছু হয়নি। তাহলে চল আমার সাথে। কোথায়? মা বোধহয় বিরক্ত হলো। হঠাৎ করেই হাতের কবজি ঝাপটে ধরে ফেলল। মায়ের চোখে মুখে অচেনা এক জেদ, যা কখনো আগে ছিল না। জেনেও না জানার ভান করবি না। তোর জামাইয়ের চাকরি নেই, এইদিকে তোর শ্বশুর আলাদা করে দিচ্ছে। খাবি কি, থাকবি কোথায়? চল আমার সাথে। তুই এমন পরিবেশে অভ্যস্ত না। প্লিজ মা, তুমি যাও। চাকরি চলে গেছে তো আবার আসবে। আলাদা করে দিলে সেটা আবির দেখবে। এই বাড়িতে ওর অধিকার আছে। এমনিতে আমার এখানে সমস্যা হচ্ছে না। ভালো আছি আমি। আমি যাব না, তুমি চলে যাও। আমার কথায় মা রেগে চলে যায়। আমিও আটকানোর চেষ্টা করিনি। এমনিতে নিজে খেতে পারছি না, এই পরিবেশে মাকে কিভাবে থাকতে বলবো? এইসব ভাবতে ভাবতে ঘরের ভেতর পায়চারি করছি। অপেক্ষা করছি কখন আবির আসবে। টেনশনে মাথাটা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় শ্বশুর মশাই আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছোট দেবর তো আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, পরিষ্কার গলায় বলে দিয়েছে সে সংসারে 1 টাকাও দেবে না। শ্বশুর মশাইও তাতে সম্মতি দিয়েছে, ছেলে থাকতে সে সংসারে 1 টাকাও দেবে না, উল্টো মাস শেষে ছেলেদের থেকে উনাকে খরচের টাকা দিতে হবে। এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় লাগছে। প্রেমের বিয়ে করেছি, নিজের পরিবারেও কিছু বলতে লজ্জা লাগে। তার মাঝেই মা কিভাবে যেন সব জেনে আজ 2 মাসের অভিমান ভেঙে আমাকে নিতে এসেছে। অনেকক্ষণ রুমে অপেক্ষা করার পর বাইরে আসতেই দেখি শাশুড়ি আর শ্বশুর মশাই বসে আছেন। আমি কি বলবো বুঝতে না পেরে বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার দেবর আসছে। পেছনে তাকিয়ে দেখি আবিরও আছে। ঘামে ভেজা শার্ট শরীরের সাথে লেপ্টে আছে, ক্লান্ত মুখে দিনের পরাজয় স্পষ্ট। দেবর এসে কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। আবির কাছে আসতেই আমাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে সাময়িক শান্তি পেলেও পেটের ভেতর প্রশ্নগুলো কিলবিল করছে। শ্বশুর মশাই যদি মায়ের প্রথম স্বামী হয়, তাহলে আমাদের সম্পর্কটা কি? মন বলছে আবির সব জানে। কি হলো? এখানে দাঁড়িয়ে আছো কেন? মুখটা এমন গোমড়া করে রেখেছ কেন? কিছু হয়েছে? বলেই আবির আমাকে জড়িয়ে ধরা অবস্থায় রুমে নিয়ে আসে। রুমে এসে প্রতিদিনের মতো ওকে 1 গ্লাস পানি দিলাম। ও চুপচাপ খেয়ে নিল। প্রশ্ন করব ভাবতেই ভয় লাগছে। ও কেমন রিয়্যাক্ট করবে? ভাবলাম একটু আরাম করুক, তারপর বলবো। চাকরির কি হলো?
আমার প্রশ্নে আবির তাকালো। ওর চোখে স্পষ্ট আজও ব্যর্থতা। আমাকেও তাকাতেই দেখে হাত ধরে নিজের পাশে বসায়। সরি মেহের, আজও চাকরিটা হয়নি। আমাকে ক্ষমা করো। তোমাকে সুখে রাখার কথা থাকলেও পারছি না। কোনো ব্যাপার না, আজ হয়নি তো কাল হবে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি ভাত নিয়ে আসি। বলেই ওকে ওয়াশরুমে পাঠিয়ে আমি কিচেনে আসলাম। দেখি শাশুড়িমা খাবার বাড়ছেন। আমি এসে চুপচাপ দাঁড়ালাম। আজকে যেমন তেমন খেয়ে নাও। কালকে থেকে নিজের স্বামীর টাকায় জিনিস এনে রান্না করে খাবে। আমার কোনো জিনিসে হাত দেবে না। কিচেন শুধু রান্না করার জন্য ব্যবহার করবে। ঠিক আছে মা। আমি জবাব দিতেই উনি নিজেদের খাবার নিয়ে সরে গেলেন। মুখে যতই বলি ঠিক আছে, বুকটা পেটে যাচ্ছে। কিছুদিন আগে আবিরের চাকরি চলে যাওয়ার পর থেকে কম কথা শুনতে হয়নি। এই কয়েকটা দিন কিভাবে কাটছে একমাত্র আমি জানি। খেতে গেলে, বসতে গেলে খালি খোটা আর খোটা। চোখের পানি গিলে আবিরের জন্য খাবার নিয়ে রুমে আসলাম। ভাবছি কিভাবে আবিরকে প্রশ্নটা করব। ও কি সব জানে? আমাদের সম্পর্কটা আসলে কি? কোনোভাবে কি আমরা? না, আর ভাবতে পারছি না। মাথার ভেতরটা ভারী হয়ে আসছে, বুকের ভেতর অজানা আশঙ্কায় ধকধক করছে। আবির, তোমার আসল মাকে তুমি জানো? আবির মাত্র ভাত মুখে তুলছিল। হঠাৎ এমন প্রশ্নে ভাত ফেলেই অবাক চোখে আমার দিকে তাকায়। চোখে মুখে অস্বস্তি নিয়ে বলে উঠে, তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? কথাটা প্রায় ধমকের সুরে বলে আবার ভাত খেতে নিতেই আমি গলা শক্ত করে বলি, প্লিজ আবির, মিথ্যে বলবে না। আমি জানি তুমি আমার বর্তমান শাশুড়ির ছেলে নও। তুমি সত্যিই জানো তোমার মা অন্য কেউ। আমার কথা শেষ হতেই বিকট শব্দ হয়। প্লেট থেকে ভাত মাংস ফ্লোরে গড়িয়ে পড়ে। আমি কিছু বোঝার আগেই আবির উঠে এসে আমার মুখ চেপে ধরে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর কোনোদিন আমাকে এই প্রশ্ন করবে না। ওই মহিলাকে নিয়ে কিছু বলবে না। কথাটা ছুড়ে দিয়ে আবির গটগট পায়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। আমি পিছন থেকে তাকিয়ে রইলাম টলমল চোখে। বিয়ের পর আজ প্রথম ও আমার গায়ে হাত তুলল। ওর কথায় স্পষ্ট, ও সব জানে। তাহলে আমাকে কেন বিয়ে করল? আমাদের সম্পর্কটা কি? স্টেপ সিস্টার? এই প্রশ্নটা মাথায় আসতেই গা গোলাতে থাকে। আর কেন আবির তার মাকে এতটা ঘৃণা করে? সে কি জানে আমার মাই তার মা? প্রশ্ন অনেক, উত্তর নেই। টেনশনে মাথাটা ভার হয়ে আসে। ধীরে ধীরে বসে ফ্লোর থেকে সব পরিষ্কার করি। হাত কাঁপছে, বুকের ভেতর অজানা ভয়। কিচেনে যেতেই চোখ পড়ে আবির ওর মায়ের রুমে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে সব রেখে নিজের রুমে এসে অপেক্ষা করতে লাগলাম। বেশ অনেকক্ষণ হয়ে গেল, ও আসছে না। ডাকতে যাব ভাবতেই দেখি আবির আসছে। চোখে মুখে অনুতাপ, হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় রাগটা আর নেই। মেহের, সরি। কিসের জন্য? আবির আর আমাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে রুমে নিয়ে আসে। ধীরে ধীরে হাঁটু গেড়ে আমার পাশে বসে। গলার স্বরটা নরম করে বলে, আমি সত্যিই সরি। কি করব বলো? যাকে আমি জীবনে সব থেকে বেশি ঘৃণা করি, তুমি তাকে নিয়েই আমাকে প্রশ্ন করেছ। নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই এমন করে ফেলেছি। ক্ষমা করো। বলেই আবির আমার হাত দুটো শক্ত করে ধরে। আমি বুঝতে পারছি না ও কেন মাকে এতটা ঘৃণা করে। প্রশ্ন করতে ইচ্ছে করছে, কিন্তু ভয় লাগছে। তবুও ভয়ে ভয়ে বললাম, ঠিক আছে, ক্ষমা করলাম। কিন্তু আমার কি জানার অধিকার নেই তোমার অতীত সম্পর্কে? প্রশ্নটা করেই শঙ্কিত চোখে তাকালাম। আবির ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে। তারপর হাত ধরে আমাকে উঠিয়ে বারান্দায় নিয়ে যায়। বারান্দায় ছোট একটা দোলনা। নিঃশব্দ পরিবেশ, রাতের হালকা বাতাস।
আবির চুপচাপ আমাকে দোলনায় বসায়, নিজেও পাশে এসে বসে। কিছুক্ষণ নীরব থেকে নিজ থেকেই বলে, জানতে চাও আমি কেন তাকে এত ঘৃণা করি? প্লিজ বলো না। আবির দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে নিজের ভালো খারাপ অতীত। আমার বাবা আর মায়ের খুব সুন্দর একটা সংসার ছিল, যা তিনি নিজে শেষ করে দেন। এখন যিনি আছেন তিনি আমার সৎ মা। কিন্তু আমার নিজের মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল অনেক বছর আগে। তখন আমার বয়স মাত্র 4 বছর। কিছুটা মনে আছে, কিছুটা নেই। তার মুখটাও প্রায় ভুলে গেছি। আমার মায়ের ভীষণ লোভ ছিল, টাকার লোভ। তার কাছে সংসার মানে ছিল বস্তায় বস্তায় টাকা আর পার্টি। বড়লোকের ছেলে মেয়েদের সাথে মিশতে মিশতে সে আব্বুকে ভুলে গিয়েছিল তার একটা সংসার আছে, একটা ছেলে আছে। এক সময় খুব বড়লোক একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আমাকে আর আব্বুকে ফেলে সে চলে যায়। একবারও ভাবেনি তাকে ছাড়া আমরা কিভাবে বাঁচব। আব্বু ভীষণ ভালোবাসত তাকে। 5 বছরের সংসার ভেঙে যখন সে চলে গেল, আব্বু পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু আমার কথা ভেবে আবার নতুন করে শুরু করে। আমাকে মানুষ করতে আবার বিয়ে করে। তুমি বলে এমন স্বার্থপর লোভী মহিলাকে কে ঘৃণা করবে না? আমার শৈশব নষ্ট করে দিছে। বাহিরে বের হলে নানা লোকের নানা কথা। ভীষণ রকম ঘৃণা করি এই মহিলাকে আমি। এক নিঃশ্বাসী কথাগুলো বলে থামে আবির। শেষ কথাগুলো জড়িয়ে জড়িয়ে আসছিল। বোঝা যায় আবির কাঁদছে। আমি হাত বাড়াতে চাই, কিন্তু ও নিজেই নিজেকে সামলে নেয়। ও বোধহয় দুর্বলতা দেখাতে চায় না। আমি আর জোর করি না, বরং বুকের ভেতরে থাকা প্রশ্নটা বেরিয়ে আসে, যা নিজে অনেক ভয় আছি। তুমি কি এখন উনাকে দেখলে চিনতে পারবে? মুখটা ভুলে গেছি, স্পষ্ট মনে নেই। ছোট ছিলাম তো। তবে আব্বু দেখলে অবশ্যই চিনবে। কিন্তু তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? প্লিজ, এই মহিলার ব্যাপারে আর কখনো কিছু জিজ্ঞেস করো না। ঘৃণা হয় আমার। আবিরের এত ঘৃণা দেখে ভয় হয়। সাথে আবিরের কথায় স্পষ্ট বুঝলাম ও মাকে দেখলে চিনতে পারবে না। কিন্তু ঘৃণাটা অসীম। আমার ভেতরে ঢুকে পড়ে সম্পর্ক ভাঙ্গনের ভয়। মায়ের সত্যিটা বলতে গিয়েও বলতে পারলাম না। কিভাবে বলবো? ও এতটা ঘৃণা করে, সত্যিটা জানলে আমাকেও ঘৃণা করবে। হয়তো কোনোদিন আমার মুখই দেখবে না। ভাবতেই শরীর শিউরে ওঠে। ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? মনে মনে ঠিক করলাম কখনো সত্যিটা বলবো না। এতক্ষণে যেহেতু শ্বশুরমশাই কিছু বলেননি, বুঝলাম উনিও চুপ থাকবেন। এমনিতেই আবিরের সাথে এখন উনার সম্পর্ক ভালো নয়। সৎ মা, বাবা ছেলের সম্পর্ক দূরে ঠেলে দিয়েছে। মাকেও আস্তে করে নিষেধ করব। যদি কোনোদিন চিনে ফেলে, এই ভান্নাতেই বুক কেঁপে ওঠে। মা এমন কেন করল? মা তো এমন ছিল না। কি হলো? কোথায় হারিয়ে গেলে? আবিরের কোথায় ভাবনা থেকে বেরিয়ে আসি। নিজেকে স্বাভাবিক রেখে বললাম, কোথাও না। বাদ দাও এসব। যা হয়েছে সব ভুলে যাও। আমার কথায় আবিরও সায় দেয়। আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই শুনতে পেলাম শ্বশুর বাবা ডাকছে। মনের অজান্তেই ভয় ঢুকে গেল। তবে কি উনি সব বলার জন্য ডাকছে? তুমি বসো, আমি যাই। আব্বু ডাকছে বলেই আবির আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আবির চলে যেতেই ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে আসে। রুমে এসে ভয় চোখ বন্ধ করতে পারছি না। শ্বাসটা ভারী লাগে। শ্বশুর আব্বু কি বলছে, এই কথাটা ভাবলেই মাথা ধরে যাচ্ছে, বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হয়ে গেল। আর না পেরে নিজেই যেতে উদ্যত হই, এমন সময় দেখি আবির আসছে। চোখ মুখ শুকিয়ে গেছে, মুখটা ক্লান্ত আর চিন্তায় ভরা। তবে কি বাবা সব বলে দিল? ভয় নিজের মুখ লুকানোর জোগাড় করি। মেহের?
ভয় ভয় জবাব দিতেই আবির আমার কাছে আসে। আমার হাত দুটো ধরে নিজের মুখের উপর রাখে। এমন নরম স্পর্শে বুকের ভেতর জমে থাকা ভয়টা একটু নরম হয়। তোমার মা এসেছিল, আমাকে বলনি কেন? আমি কি বলবো ভেবে পেলাম না। তাও তোতলাতে তোতলাতে বললাম, মনে ছিল না, সরি। এসেই চলে গেছে। আমাকে নিতে এসেছিল। তুমি কি বলছো, যাবে তুমি? অবশ্য যাওয়ার কথা। বিয়ের আগে তোমার লাইফস্টাইল আর এখানকার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। একটু ধৈর্য ধরো, চাকরিটা হয়ে যাক। প্লিজ আমাকে ছেড়ে যেও না। অসহায় কণ্ঠে আবিরের কথাগুলো শুনে মনটা হালকা হয়ে এলো। তবে কি শ্বশুর আব্বু ওকে কিছু বলেনি? শান্তির এক নিঃশ্বাস নিয়ে ওর হাত ধরলাম। যাব না, কখনো ছেড়ে যাব না তোমাকে। এইটুকু ভরসা করতে পারো। আছে, ভরসা আছে তোমার উপর। বলেই আবির কপালে চুমু খেতেই নিজে থেকে জিজ্ঞেস করলাম, আব্বু কেন ডেকেছিল? সংসার থেকে আলাদা হওয়ার কথা বলেছে। তাদের টাকায় আমি চলতে পারবো না। নিজের টাকায় চলতে হবে। কাল থেকে উনাদের কোনো কিছুতে হাত দিতে নিষেধ করেছে। দীর্ঘশ্বাসের সাথে কথাটা শেষ করে আবির বেডে বসে পড়ে। আমি কি বলবো ভেবে পাই না। তবু নিজের পড়াশোনাটাকে কাজে লাগানোর উদ্দেশ্যে বললাম, আমি চাকরি খুঁজি। এমনিতেই তো ঘরে বসে আছি। আমার কথায় আবির ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। বুঝলাম না কি এমন অন্যায় করেছি। কেমন যেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে দাঁত চেপে বলে, তুমি আমাকে ছোট করার চেষ্টা করছো মেহের। আমার উপর ভরসা নেই? আমি থাকতে তুমি চাকরি করবে, এটা আমি মানব না, মেহের। ফের এই কথাটা বলবে না প্লিজ। তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমি সব ব্যবস্থা করে নেব। কাল আর একটা ইন্টারভিউ আছে, দেখি কি হয়। এত কষ্টের মাঝেও আবিরের কথাটা কোথাও একটা ভালো লাগে। নিজে গিয়ে ওর পাশে বসলাম। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। আমার জবাবে ও খুশি হয়ে যায়। ট্রেনে পাশে শুইয়ে নিলেও আমার চোখে ঘুম আসে না। এত জটিলতার মাঝে কি ঘুম আসে? ভাবতে ভাবতে পাশ ফিরে তাকিয়ে দেখি আবির তাকিয়ে আছে। কি বলবো বুঝে উঠতে পারি না। ইচ্ছের বিরুদ্ধে চোখ বন্ধ করতেই আবির নিজের চোখ বন্ধ করে, যেন সে আমার অপেক্ষাতেই ছিল। সকালে আজানের শব্দে ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি আবির ঘুমাচ্ছে। আস্তে করে ওকে ডেকে মসজিদে পাঠালাম। নিজেও অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বাতাস খেতেই পেছনে থেকে কেউ একজন জড়িয়ে ধরে। এখানে কেন? আর একটু শুয়ে থাকো। না, সকাল প্রায় হয়ে গেছে। বসো, তোমার জন্য চা নিয়ে আসি। বলেই আবিরকে পেলে কিচেনে আসতেই দেখলাম শাশুড়ি মা অলরেডি চা করছেন। আমাকে দেখে কেমন বাঁকা চোখে তাকিয়ে বলে উঠলেন, আমার কোনো জিনিসে হাত দেবে না। নাস্তা করতে ইচ্ছা করলে নিজের স্বামীকে বলো বাজার করে দিতে। আমার গ্যাসে হাত দেবে না। উনুন আছে, ওটাতে রান্না করবে। কি বলবো ভেবে পেলাম না। উনি গ্যাসের সামনে গিয়ে এমনভাবে দাঁড়ালেন, যেন ইচ্ছে করেই পুরো রান্নাঘরটা নিজের দখলে নিয়ে নিলেন। উনার চোখের দৃষ্টিটা ঠান্ডা হলেও তার ভেতরে লুকানো তাচ্ছিল্য স্পষ্ট। গেছে, কিন্তু বেহায়ার মতো তো আর আলাদা হওয়ার পরও অন্যের জিনিসে হাত দেওয়া যায়? ভাবতে ভাবতে আবার রুমে ফিরে এলাম। কি হলো? চা কোথায়? মা তাদের জিনিস ধরতে নিষেধ করেছে। তোমাকে জিনিস নিয়ে আসতে বলেছে। তারপর রান্না করে খেতে বলেছে। কথাগুলো বলে মাথা উঁচু করে তাকাতেই দেখি আবির অসহায় চোখে তাকিয়ে আছে। এই চোখে তাকানোটা দেখেই নিজের বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। নিজের খিদের কথাও ভুলে যাই। আবির কাছে এসে ধরে বসায়। চিন্তা করো না, আমি আছি তো। বিশ্বাস রাখো। আমি জিনিসপত্র নিয়ে আসছি, তারপর রান্না করো। মা, সাথে বেশি কথা বলো না।
কথাগুলো বলেই আবির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকি। এই কি পরিস্থিতির মধ্যে পড়ছি আমি? ভাবতে ভাবতে পেট চেপে ধরি, কাল রাতেও ভাত খাইনি, এখনো খালি পেট। খিদের চোটে পেট ব্যথা করছে। চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে পানি না চাইতেও। সকাল 9টা। আবির অনেক বাজার করে নিয়ে এসেছে, সংসারের যাবতীয় জিনিস। এক একটা করে দেখছি। বুঝতে পারছি না, এত সকালে কাঁচা সবজি কোথা থেকে পেল। আর একটা প্যাকেট ধরতেই দেখি রুটি আর ডাল। দেখেই চোখটা জলজল করে ওঠে। তাড়াতাড়ি করে বাটি আর প্লেট নিয়ে আসলাম কিচেন থেকে। শাশুড়ি মা অবাক চোখে তাকিয়ে আছেন, সেই দৃষ্টির ভেতরে ছিল বিস্ময়ের চেয়েও বেশি কিছু, এক ধরনের অস্বস্তি আর দমন করা রাগ। তিনি বোধহয় আমাকে দুই চোখে সহ্য করতে পারছেন না, তবে আমাকে কিছু বলতেও পারে না। ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন, যেন একটুখানি শব্দ বেরোলেই আগুন জ্বলে উঠবে। রুমে এসে আবিরের সামনে দিতেই ও আমার দিকে ঠেলে দেয়। আমি জানি তোমার খুব খিদে লেগেছে। এখন আমার কথা না ভেবে তাড়াতাড়ি সব শেষ করো। আবিরের কথায় স্বস্তি পেলাম না। জানি মানুষটা নিজেও কিছু খায়নি। একসাথে খাই। তোমারও খিদে লেগেছে, আমি জানি। রাতে ভাত না খেয়ে ফেলে দিয়েছ। বলেই ওর দিকে আবার বাটি আর রুটি বাড়িয়ে দিলাম। আবির মুচকি হেসে রুটি ছিঁড়ে বাটিতে ডুবাতে আমার বুকের ভেতর একটা শান্তির নিঃশ্বাস নামে। হা করো, মেহের। চোখ ছলছল করে ওঠে। আবিরের দিকে তাকাতেই দেখি স্নেহভরা হাতে মুখের সামনে খাবার ধরে আছে। টুপ করে খেয়ে নিই, কিছু না বলে। সাথে সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। আর কি লাগে মানুষের সুখী হতে? আমার অবস্থা দেখে আবির হেসে বলে, এত না ভেবে খাওয়া শেষ করো। আমি এখন বের হব, একটু পর ইন্টারভিউর জন্য। বলেই আবির এইবার নিজে খেতে শুরু করে। আমিও খাওয়া শেষ করি। তুমি রেডি হয়ে নাও, আমি কফি নিয়ে আসছি। চুপচাপ বসে থাকো, কফি লাগবে না। পেটে জায়গা নেই। কথাটা বলেই আবির ওয়াশরুমে চলে যায়। আমিও আর কিছু না বলে আলমারি খুলে ওর জন্য কাপড় বের করে রাখি। ওয়াশরুম থেকে এসে আবির কাপড় চেঞ্জ করে টাইটা আমার হাতে দেয়। নাও, এইবার নিজের কাজ করো। আমিও মুচকি হেসে টাইটা পরিয়ে দিলাম। সব শেষে সবকিছু দেখে শুনে নিয়ে আমাকে জড়িয়ে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। আবির বেরিয়ে যেতেই মোবাইলে কল আসে। ভ্রু কুঁচকে দেখি, আম্মু। ভয় লাগে, অথচ কৌতূহলও থামাতে পারি না। আমার মা তো এমন না। আমি তো কখনো টাকার লোভ দেখিনি ওনার মধ্যে। সবচেয়ে বড় কথা, আম্মু তো অ্যারেঞ্জ ম্যারেজ করেছে। তাহলে আবির কেন বলল মা পালিয়ে বিয়ে করেছে? কার কথা বিশ্বাস করব? ভাবতে ভাবতে কল রিসিভ করতেই শুনি, মায়ের বদলে খালামণির কণ্ঠস্বর। মেহের মামুনি, কেমন আছিস তুই? এই তো খালামণি, অনেক ভালো। তুমি কেমন আছো? কথাটা বলতেই মা পাশ থেকে শুনে ফেলে। হয়তো স্পিকার ছিল। তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কি সুখে আছিস আমি দেখেছি। এখনো সময় আছে, চলে আয়। ওই বাড়ির পুরুষ মানুষ ভালো না। তুমি কিভাবে জানলে, মা? মুখের উপর প্রশ্নটা করতেই বুঝলাম মা নিশ্চুপ হয়ে গেছে। আব্বু কোথায়, আম্মু? কথাটা বলতেই আব্বু ফোন নেন। মেহের আম্মু, কেমন আছিস? ভালো আব্বু, তুমি কেমন আছো? শরীর ঠিক আছে? সব ঠিক আছে। তুই চলে আয় না। তোর মা এসে এসব কি বলছে? আবিরেরও চাকরি নেই, তার উপর আলাদা। চলে আয় আমাদের কাছে। না আব্বু, আমি আবিরকে ভীষণ ভালোবাসি। ওর চাকরি ছিল, হঠাৎ চলে গেছে। চিন্তা করো না, আবার হয়ে যাবে। আমি ওর সাথে সুখে আছি। আচ্ছা আব্বু, একটা প্রশ্ন করি? হ্যাঁ, কর।
তোমার আর আম্মুর বিয়ে কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? হঠাৎ এমন প্রশ্নে আব্বু বোধহয় অবাক হলো। কোনো ভাবনা চিন্তা ছাড়াই বলে ফেলল, দুটোই ছিল। পছন্দ হয়েছিল, তারপর তোর নানু ভাইকে মানিয়ে বিয়ে করলাম। কেন বলতো? আব্বুর জবাবের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বুকের ভেতরটা ধপ করে উঠল। আব্বু নিশ্চয়ই মিথ্যে বলছে না, পাশে তো সবাই আছে, কণ্ঠেও কোনো দ্বিধা নেই। তাহলে আরিয়ান কেন বলল মা পালিয়ে বিয়ে করেছে? কে মিথ্য বলছে? মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরতে থাকে। হঠাৎ মনে পড়ে, আরিয়ান যখন প্রথম এই কথা বলেছিল, তখন তার চোখে একটা অদ্ভুত ছায়া ছিল। সে মিথ্যে বলেনি, তার চোখে পানি স্পষ্ট ছিল। যেন সে বহুদিন চেপে রাখা কোনো কষ্টের ভার নামিয়েছে। আর মা কেন এত তাড়াহুড়ো করে আমাকে ফিরিয়ে নিতে চাইছে? বাবাকে জবাব দেওয়ার মতো কিছু পেলাম না। ফোন নামিয়ে রাখতেই খেয়াল করলাম হাত কাঁপছে। এই রহস্যটা শুধু কথার না, এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু, যা হয়তো আমার বিয়ে, আমার সংসার, এমনকি আমার নিজের পরিচয়কেই প্রশ্নের মুখে দাঁড় করাবে। ঘুরতে থাকে কথাটা মাথার ভিতর। কল কেটে সব মাথার ভেতর থেকে ফেলে দিলাম। ভেবে নিলাম, নিজেই খুঁজে নেব কে সত্যি বলছে, আসল ঘটনা কি। অন্যদিকে মেহেরের আব্বু বুঝতে পারছে না, হঠাৎ করে মেয়েটা এসব কেন জিজ্ঞেস করছে। চোরা চোখে একবার মেহেরের মায়ের দিকে তাকায়। সে নীরবে চোখের পানি ফেলছে। কেন কাঁদছে? তিনি লক্ষ্য করছেন, যেদিন থেকে মেহের শ্বশুরবাড়ি থেকে এসেছে, সেদিন থেকেই ওর মনটা ভীষণ খারাপ। মাঝে মধ্যেই ফুপিয়ে কাঁদছে। মরিয়ম, কি হয়েছে? কাঁদছ কেন? মেহেরের শ্বশুরবাড়িতে কি হয়েছে বলো তো? আমি ব্যস্ততায় জিজ্ঞেস করতে পারিনি। ওখান থেকে আসার পর থেকেই তোমার মন খারাপ, কি হয়েছে? স্বামীর প্রশ্নে মরিয়ম তাকায়। মানুষটার দিকে তাকাতেই এবার ডুকরে কেঁদে ওঠে। তাড়াতাড়ি মেহেরের আব্বু এগিয়ে গিয়ে ধরে। কি হয়েছে? কাঁদছ কেন? মেহেরের জন্য খারাপ লাগছে? পারভেজ, আমার মেয়েকে এখনই নিয়ে আসো। ও এখানে ভালো থাকবে না। মিটি আর মিরাজ ওকে ভালো থাকতে দেবে না। মিটি, মিরাজ, নাম দুটো শুনেই পারভেজ চমকে যায়। এত বছর পর এই নামগুলো কেন? ভয় কপালে ঘাম জমে ওঠে। তবে কি আবার তার সুখের সংসারে কারো নজর পড়েছে? কাপা কণ্ঠে বলে, ওদের নাম কেন নিচ্ছ? ওরা কিভাবে আমাদের মেহেরকে ভালো থাকতে দেবে না? ওর শ্বশুর শাশুড়ি মিতা আর মিরাজ। কথাটা বলেই মরিয়ম আবার ফুপিয়ে কেঁদে ওঠে। পাশে থাকা ওর বোন ভীষণ চমকে যায়। ভয়ের সাথে বলে, আমার মেয়ে ওই জালিমদের সঙ্গে আছে? তোরা থাকতে ওর ছেলের সাথে সম্পর্ক করলো কি করে আফা? কাঁদতে কাঁদতে বোনের কাছে অভিযোগ করে। মরিয়ম কিছু বলতে পারল না। সে তো কখনো ভাবেইনি মেহের কাউকে ভালোবাসবে, কিন্তু না তাদের অগচরে সম্পর্কে জড়িয়েছে। এক সময় আবিরের ব্যাপারে বলেছে ওর আর্থিক অবস্থা শুনে না দেখেই রিজেক্ট করে দিয়েছে। কিন্তু মেহের যে পালিয়ে যাবে, এটা কল্পনার বাইরেই ছিল। চলো, আমার মেয়েকে নিয়ে আসব। আমি থাকতে দেব না ওখানে। কথাগুলো বলেই মরিয়ম উঠে যায়। ওর কথায় সবাই ব্যস্ত হয়ে পড়ে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আবিরের বাড়ির উদ্দেশ্যে। 12টা। কল কেটে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। রান্নার সময় হয়ে আসতেই সব ঝেড়ে কিচেনে গেলাম। একটু পর আবির আসবে, এতক্ষণে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কথা। আবির নিয়ে আসা বাজারগুলো গুছিয়ে রাখলাম। প্রয়োজন মতো মাছ নিলাম রান্নার জন্য। খবরদার গ্যাসে হাত দেবে না। উনুন আছে, ওটাতেই রান্না করবে। বরাবরের মতো সতর্ক করে দেন শাশুড়ি মা। আমি কিছু না বলে সব গুছিয়ে বাইরে নিয়ে গেলাম। জীবনে প্রথমবার উনুনে রান্না করব। চারপাশ তাকিয়ে কিছু লাকড়ি জোগাড় করলাম। পাশে পড়ে থাকা দুটো চিপসের প্যাকেট নিয়ে আগুন ধরানোর চেষ্টা করলাম। কোনোভাবেই পারছি না। ধোঁয়ায় নাকের পানি, চোখের পানি এক হয়ে যাচ্ছে।
অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারলাম না, তখন নিজেরই কান্না চলে আসে। ঠিক তখনই আবিরের গেটের কাছে এসে এই দৃশ্য দেখে মেহেরের বাড়ির সবাই থমকে যায়। মরিয়ম দৌড়ে আসে। মেহের, কি করছিস তুই? এসব কি? বলতে বলতে মা চোখের পানি মুছে দেই। হঠাৎ সবাইকে এখানে দেখে ভীষণ চমকে গেলাম। বুকের ভেতর ভয় জমে উঠল। মায়ের চিৎকারে ঘর থেকে আবিরের মা বাবা বেরিয়ে আসে। কি করব এই অবস্থায় বুঝতে পারছি না। আম্মু, তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও। ঝগড়া করো না। আমি ভালো আছি, ঠিক আছি। প্লিজ চলে যাও। বলতে বলতে মাকে ঠেলে পাঠানোর চেষ্টা করলাম। মা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমাকে চিনতেই পারছে না। আপনি? হঠাৎ পেছনে থেকে আবিরের কণ্ঠে অন্তরটা কেঁপে উঠল। ধীরে ঘুরে তাকিয়ে দেখি, ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে আছে আবির। আস্তে ধীরে হেঁটে এসে মায়ের সামনে দাঁড়ায়। আবির ছোট ছিল বলে ভেবেছিল এই মহিলাকে দেখলে চিনতে পারবে না। কিন্তু না, এক দেখাতেই চিনে ফেলেছে। একদম আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে ফেরে আবির। তোমার মা উনি? ভয়ে ভয়ে তাকিয়ে ছোট করে বললাম। হ্যাঁ। আমার কথায় রুদ্র মূর্তি ধারণ করে আবির। ঠকালো তুমি আমাকে? সব লুকালে? চরিত্রহীন মায়ের সাথে যুক্ত হয়ে আমাকে ঠকালে? ঠাস। আবিরের একটা চড় পড়ে। আবিরের কলার চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে মেহেরের আব্বু, আর একটা বাজে কথা বলবে না মরিয়মের সম্পর্কে। তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর সম্পর্কে এমন কথা বলার? কলার চেপে কথাগুলো বলতেই আবির সবাইকে অবাক করে দিয়ে উচ্ছৃঙ্খলভাবে হাসিতে ফেটে পড়ে। সত্যি কথা সবাই সহ্য করতে পারে না। আপনি তাহলে সেই লোক যার সাথে স্বামী থাকতে পরকীয়ায় জড়িয়েছিল এই মহিলা? যার জন্য এই মহিলা আমাকে আর আমার আব্বুকে ছেড়ে চলে গিয়েছিল টাকার লোভে? আপনি সেই মানুষ, তাই না? আর একটা বাজে কথা বলবে না। কি বলছো? মাথা ঠিক আছে তোমার? একদম ঠিক আছে। সব হয়েছে আপনার জন্য। আপনি প্রেমের জালে ফাঁসিয়েছেন আমার মাকে। টাকার লোভ দেখিয়ে বাধ্য করেছেন আমাদের ছেড়ে যেতে। আর বলতে পারে না আবির। আবার অরটা পড়ে গেলে। এইবার চড়টা মরিয়ম নিজে দেই। অনেক সহ্য করেছি, আর না। আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস কি করে হয় তোর? কি জানিস তুই? নিজের বাবার চরিত্র আমার সাথে মিলাতে চাস? ছি। তোকে 4 বছর মায়া মমতায় মানুষ করেছি, ভাবতেই ঘৃণা লাগছে। এই জন্যই বলে পর কখনো আপন হয় না। এক নাগাড়ে কথা বলে হাঁপিয়ে যায় মরিয়ম। আমি গিয়ে মাকে ধরে ফেলি। কাল রাতের আবিরের কথা মনে পড়ে যায়। তবে কি ওকে মিথ্যে গল্প শোনানো হয়েছে? আমি এগিয়ে এসে আবিরের সামনে দাঁড়ালাম। তোমাকে মিথ্যে বলা হয়েছে, আবির। আমার মা পালিয়ে বাবাকে বিয়ে করেনি। ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার কথা শুনতেই আবির কেমন কেঁপে উঠে। আবিরের মনে হলো সে পাথরে পরিণত হয়েছে। কি শুনছে সে এসব? অবাক চোখে আব্বুর দিকে তাকায় আবির। তিনি রাগী চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটাই যেন সব সত্য প্রমাণ করে দিচ্ছে। হঠাৎ এমন কিছু হবে হয়তো বাবা ভাবতেই পারেনি। তাড়াতাড়ি আবিরের কাছে এসে মিরাজ বলে, আবির, ওদের কথা বিশ্বাস করিস না। তোকে কথার জালে ফাঁসাতে চাচ্ছে। চল আমার সাথে। আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। বলেই আবিরকে টেনে নিয়ে যেতে চাইলে আবির পিছিয়ে যায়। মাথার ভেতর তোলপাড় চলছে। এতদিন কি সে মিথ্যের ভেতর বেঁচেছিল? আজ সব জানতে হবে। নিজের কুৎসিত চরিত্র থেকে পালাতে চাইছেন মিস্টার মিরাজ? নিজের কুকর্ম আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন? আবি, সত্যি জানবি না তুই? আবি নামটা শুনে আবির থমকে যায়। এত বছর পর এই ডাক শুনল সে। বুকের ভেতরটা হুহু করে ওঠে।
জানবি না সেদিন কি হয়েছিল? আমি ছেড়ে গিয়েছিলাম, নাকি আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল? জানবি না সেটা? ঘৃণাভরা চোখে মরিয়ম তাকায় মিরাজের দিকে। আবির ধীরে ধীরে বাবার হাত ছাড়িয়ে মায়ের সামনে আসে। আমি শুনতে চাই, মা। বলো। মা শব্দটা শুনে মরিয়মের বুক ভার হয়ে আসে। কত বছর পর এই ডাক! একটু আগের বলা কথাগুলো মনে পড়তেই চোখ ছলছল করে ওঠে। চোখ বন্ধ করে বলতে শুরু করে, তোর আব্বু আর আমার প্রেমের বিয়ে ছিল। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, পরিবারকে মানিয়ে। জানিস, অনেক সুখে ছিলাম আমরা। কিন্তু সেই সুখ বেশিদিন থাকেনি। অনেক চেষ্টা করেও যখন কনসিভ করতে পারছিলাম না, তখন ডাক্তার দেখাই। সেদিন জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। খুব ভেঙে পড়েছিলাম। ভয় পেতাম তোর আব্বু আমাকে ছেড়ে দেবে না তো। কিন্তু সে সব মেনে নিয়েছিল। কিন্তু আমি পারছিলাম না নিজেকে সামলাতে। কথাটা বলেই একটু থামে মরিয়ম। আবিরের দিকে অসহায় চোখে তাকিয়ে ফির বলে, আমার খুশির জন্যই হাসপাতাল থেকে তোকে দত্তক নিয়ে আসি। জানিস, এই 2 হাত দিয়ে তোকে আদর যত্নে বড় করেছি। তোকে পাওয়ার পর আর কোনো অপূর্ণতা মনে হয়নি। হাসি খুশিতে ভরে উঠেছিল সংসারটা। কিন্তু সেই সুখও বেশিদিন থাকেনি। তোর আব্বু বদলাতে শুরু করলো। রাত করে বাড়ি আসতো, আমাদের খেয়াল সে এড়িয়ে যাচ্ছিল। আমার সহ্য হতো না এই সব। পরে জানতে পারি অফিসে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। এই নিয়ে প্রশ্ন করতেই আমাকে মারধর করত। আমার অক্ষমতাকে অস্ত্র বানিয়ে অপমান করত। দিন এইভাবেই যেতে থাকে। দিনকে দিন তোর আব্বুর অত্যাচার বেড়ে যায়। সেই মেয়েটা বোধহয় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তাই তো আমার অক্ষরে ডিভোর্স পেপার রেডি করেছিল। একদিন তোকে স্কুল দিয়ে ঘরে ঢুকতেই ডিভোর্স পেপার আমার মুখের ওপর ছুঁড়ে মারে। সই করতে না চাইলে ঝুলের মুঠি ধরে ফ্লোরে টেনে ছিঁড়ছে। লাথি থাপ্পড় যা ইচ্ছা মেরেছে। এক সময় বুঝে যাই এভাবে আর হবে না। তাই তো তোর নানা ভাইয়ের জীবন নিয়ে হুমকি দেই। লোক লাগিয়ে আব্বুকে মেরে ফেলবে বলে হুমকি দেই। আব্বুর প্রাণ বাঁচাতে আমি এক কাপড়ে পরে ঘর ছেড়ে বেরিয়ে যাই সেই দিন। জানিস, যে মহিলার জন্য সব হয়েছিল সে কে? এই যে এখন তোর আব্বুর পাশে দাঁড়িয়ে আছে সেই। তোকে সব মিথ্যে বলেছে। এক নাগাড়ে কথা বলে হাঁপিয়ে যায় মরিয়ম। আমার কানে একটা কথা বাজতে থাকে, আমি কখনো মা হতে পারবো না। তাহলে আমি কার মেয়ে? আমি অসহায় কণ্ঠে প্রশ্ন করি, আম্মু, আমি কার মেয়ে? আমার মেয়ে। দৃঢ় কণ্ঠে কথাটা বলে খালামণি। আমি বিস্ময়ে তাকিয়ে থাকি। কি হচ্ছে আমার জীবনে? সেদিন আপু ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। সুস্থ হওয়ার পর সব জানতে পারি। আমরা এখানে এলে আমাদের অপমান করে তাড়িয়ে দেয়। ডিভোর্সের কারণ দেখাজ আপু সন্তান ধারণে অক্ষম। এরপর আর কখনো আসেনি। 3 বছর পর আপুর বিয়ে হয় ভাইয়ার সাথে। ভাইয়া সব জেনে সব মেনে আপুকে বিয়ে করে। আমার বিয়ের পর আমার যমজ সন্তান হয়। বোনের খুশির জন্য তোকে ওদের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আবারও আজ এখানে। কথাগুলো বলে খালামণি আমাকে জড়িয়ে ধরে। আমি মায়ের দিকে তাকিয়ে থাকি অবাক হয়ে। তারপর বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরি। এই মানুষটা কোনোদিন বুঝতেই দেয়নি আমি তার নিজের মেয়ে না। কত ভালোবাসা দিয়ে মাকে আমাকে আগলে রেখেছে। আবিরের দিকে তাকিয়ে দেখি ও মিরাজের দিকে তাকিয়ে আছে। মিরাজ চোখ নামিয়ে রেখেছে। আবির ধীরে ধীরে এগিয়ে যায়। আমাকে এভাবে শেষ না করলেও পারতে, আব্বু। আমার শৈশব, আমার হাসিখুশি জীবন, সব শেষ করে দিলে তুমি। নিজের অপরাধ ঢাকতে একজন মানুষকে আমার কাছে ঘৃণার পাত্র বানালে। একটু মায়া হয়নি আমার জন্য? নিজের রক্তের নই বলেই কি? চোখ বেয়ে পানি পড়ে আবিরের। সে নিজেকে সামলাতে চাই কিন্তু পারে না।
জানো একটু আগে কত খুশি নিয়ে ফিরেছিলাম। চাকরি পেয়েছি। ভাবছিলাম সংসারে টাকা দেব, আবার সবাই একসাথে থাকব। আর এসে জানলাম আমার আপন বলতেই কেউ নেই। আমার কোনো পরিবার নেই। কথাগুলো বলতে বলতে আবির আমার কাছে এসে হাত ধরে। চলো। কোথায়? অবাক হয়ে আমি জিজ্ঞেস করি। আবির গম্ভীর গলায় বলে, এই বাড়িতে আর 1 মিনিটও না। আমার উপর বিশ্বাস রাখো। চলো, আমি ব্যবস্থা করে নেব। বলেই আমার হাত ধরে টানতেই মা ডেকে ওঠে। কোথায় যাচ্ছিস, আবি? আমাকে কি একটু আপন ভাবা যায় না? বলেই মা হাত বাড়ায় আবিরের উদ্দেশ্য। লজ্জায় আবির চোখ নামিয়ে রাখে। জীবনের অর্ধেক সময় যেই মানুষটাকে ঘৃণা করে এসেছে, বিনা দোষে তার চোখে চোখ রাখার সাহস হয় না। মরিয়ম বুঝতে পেরে নিজেই এসে জড়িয়ে ধরে। মায়ের স্পর্শ পেয়ে শিশুর মতো ফুপিয়ে কেঁদে ওঠে আবির। কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। তুই কোথাও যাচ্ছিস না। আমার সাথে আমার বাড়ি যাবি। তোর মা এখনো বেঁচে আছে। সমাজের কথা আমি সামলাব। এই বলে আবিরের হাত ধরে। একবার ঘৃণাভরা চোখে শ্বশুরের দিকে তাকিয়ে কাউকে আর কিছু না বলে আমার আর আবিরের হাত ধরে এগিয়ে নিয়ে যায় সামনে নতুন এক হাসিখুশি জীবনের অধ্যায়। পাড়ি দেওয়ার জন্য। সমাপ্ত।